বৌমা, কচুর শাকটা রেঁধে ফেলো কিন্তু আজ, নইলে আবার শুকিয়ে যাবে। রান্নাঘরের দরজা থেকে উঁকি মারলেন বছর ৬৫-র অমলবাবু। বৌমা মানে শ্রেয়সী একটা দীর্ঘশ্বাস চেপে মুখে হাসি টেনে আনলো। হ্যাঁ বাবা, আজই রাঁধবো ওটা। তুষ্ট মুখে উল্টো দিকে পা বাড়ালেন অমলবাবু, তারপরই আবার পিছন ফিরলেন। আর হ্যাঁ, ইলিশ মাছের মাথাটা দিতে ভুলো না কিন্তু। ঘাড় নাড়ল শ্রেয়সী। ভুলবে না। এ বাড়িতে বছর ২ হলো বিয়ে হয়ে এসেছে শ্রেয়সী। আগে রান্না বান্না শাশুড়িই করতেন, কিন্তু বাতের ব্যথায় এত কষ্ট পান তিনি যে বিয়ের পর শ্রেয়সী নিজেই হাসি মুখে রান্নার সমস্ত ভার তুলে নিয়েছে। শুরুতে অবশ্য অমলবাবু একেবারেই খেতে পারতেন না শ্রেয়সীর হাতের রান্না। খাবার ব্যাপারে ভীষণ খুঁতখুঁতে তিনি। নুন ঝাল মশলা ঠিকঠাক না হলে সে খাবার তার মুখেই রুচবে না। তা বলতে নেই, শাশুড়ির তালিমে আর সচেষ্টায় শ্রেয়সী আজ রীতিমতো যাকে বলে রন্ধন পটীয়সী গৃহিণী। অমলবাবু তো এখন রোজই বাজার থেকে এটা সেটা এনে হাজির করেন আর বৌমার হাতে ফর্দ ধরিয়ে দেন। শ্রেয়সীও সাধ্যমতো খুশি করার চেষ্টা করে তার এই ভোজনরসিক শ্বশুরটিকে। সবই ঠিকঠাক চলছিল, কিন্তু ইদানিং ঘরে বাইরে তাল রাখতে গিয়ে একেবারে হিমশিম খেয়ে যাচ্ছে শ্রেয়সী। ৬ মাস হলো একটা প্রাইভেট কোম্পানিতে রিসেপশনিস্টের চাকরি পেয়েছে সে। কাজ তেমন না, কিন্তু সময়ের ব্যাপারে ভীষণ কড়াকড়ি এদের। শ্রেয়সীর ডিউটি সকাল ১১টা থেকে সন্ধে ৬টা অবধি। ১ মিনিট এদিক ওদিক করার জো নেই। মাত্র ৭,০০০ টাকার মাইনে, কিন্তু মন প্রাণ সবটুকু ঢেলে দিয়েছে শ্রেয়সী কাজটার জন্য। নিজে স্বাবলম্বী হতে পারলে মা বাবাকেও একটু সাহায্য করতে পারবে, এই লোভটা আজকাল বড্ড মাথাচাড়া দিয়ে উঠেছে তার। নইলে যে পরিবেশে সে মানুষ হয়েছে সেখানে ছোটবেলা থেকেই তাকে শেখানো হয়েছে মেয়ে হয়ে জন্মানোর সার্থকতার আর এক নাম স্বামী সংসার। পড়াশোনা শেষ হতে না হতেই বিয়ে। শ্রেয়সী নিজেও মন থেকে সেটাই বিশ্বাস করতে শুরু করেছিল, কিন্তু চাকরিটা পাবার পর থেকেই সেই বিশ্বাসে কোথায় যেন একটু ফাটল ধরেছে। বরাবর সবার সাধ্য আর শান্ত মেয়েটা স্বামী সংসার বাদ দিয়েও নিজের একটা ক্ষুদ্র পরিচয় তৈরি করতে রোজ যেন একটু একটু করে মরিয়া হয়ে উঠেছে। নিজেকে আরও একটু উর্বর করতে কমার্স নিয়ে পাশ করা মেয়েটা তাই টিফিন টাইমেও হন্যে হয়ে অ্যাকাউন্টিংয়ের কোনো ভালো কোর্স খোঁজে আর একটু একটু করে পয়সা বাঁচিয়ে রাখে। কিন্তু যত সকালেই ঘুম থেকে উঠুক, প্রতিদিনই অফিস যেতে লেট হয়ে যাবেই তার। সকালের চা জলখাবার রান্না শ্রেয়সীর দমটুকু ফেলবার ফুরসত থাকে না। অনেক সাধ্য সাধনা করে উজ্জ্বলকে দিয়ে রান্নার একটা লোক রাখতে বলা করিয়েছিল সে। শোনা মাত্রই তেলে বেগুনে জ্বলে উঠেছিলেন শাশুড়ি ঠাকুরুন। ও, বৌমা চাকরি করতে বেরোবেন বলে আমাদের এখন অজাত কুজাতের হাতে খেতে হবে? এরকম বলছেন কেন মা? শুধু তো একটা বেলার জন্য। রাতে আর ছুটির দিন তো আমি। শ্রেয়সীর মুখের কথা শেষ হওয়ার আগেই খারিজ হয়ে গিয়েছিল শাশুড়ির রায়ে। না বৌমা, তোমাদের বাড়িতে ওসব চলে হয়তো, কিন্তু আমার হেসেলে কোনো বাইরের লোক ঢুকবে না, এই বলে দিলাম। তুমি না পারো, আমিই করব রান্না, কিন্তু তোমার শ্বশুরকে এই বয়সে আমি অখাদ্য কুখাদ্য খাওয়াতে পারবো না। উজ্জ্বল নিজের ঘরে ঢুকে গিয়েছিল আর কথা না বাড়িয়ে। পরে শ্রেয়সীকেই বুঝিয়েছে, ওই তো কটা টাকা পাও, তোমাকে না হয় নেক্সট মাস থেকে হাত খরচ বাবদ আমিই দিয়ে দেব টাকাটা। চাকরিটা বরং ছেড়েই দাও তুমি। শ্রেয়সী ছাড়তে পারেনি। রান্না প্রায় হয়েই এসেছিল। এখন আবার কচুর শাক রাঁধতে বসলে আরও 1 ঘন্টা, তার মানে আজও দেরি। উফ ভগবান, শ্রেয়সীর কপালে দুটো ভাঁজ পড়ল। সুপারভাইজারটা এত খিটখিট করে, কে জানে আজ আবার কি কথা শোনাবে। শাকটা সেদ্ধ হওয়ার ফাঁকে স্নানটা সেরে নেবে ভাবল শ্রেয়সী।
একে তো দেরি করে অফিস ঢুকবে, তার ওপর আজ একটু তাড়াতাড়ি বেরোতেও হবে তাকে। মা ফোন করেছিল, প্রেসারের ওষুধটা নাকি শেষ হয়ে গেছে। নিজের ঘরের দিকে পা বাড়াতে গিয়েও থমকে দাঁড়ালো শ্রেয়সী। এ তো দারুণ সুখবর রে। সেদিনের পুচকি মেয়েটা কিনা এখন থেকে কলেজের ছাত্র পড়াবে। দাঁড়া দাঁড়া, তোর বাবাই ডাকি। বৌমা, বাবাইকে বলো তো তিন্নি ফোন করেছে, একটু আসতে। ফোনের এধারে শাশুড়ি মায়ের উচ্ছ্বাস দেখার মতো। উজ্জ্বলের মামাতো বোন তিন্নি, বিয়ের পর দু একবারই দেখা হয়েছে শ্রেয়সীর সাথে। প্রায় ওরই বয়সী, ভীষণ প্রাণবন্ত আর ছটপটে মেয়েটা। কিন্তু শ্রেয়সীর একেবারে উল্টো। দুনিয়ায় কাউকেই মনে হয় না পরোয়া করে ওই মেয়ে। যা মুখে আসে ফটফট করে বলে দেয়। চিরকাল মার্জিত কথা বলতে অভ্যস্ত শ্রেয়সী। ওকে দেখলে কেমন যেন ভয় করে। তা এই উড়নচণ্ডী হয়ে আর কতদিন কাটাবি? কোনো ছেলে টেলে পছন্দ হলো? আচ্ছা বাবা, বলছি না বিয়ের কথা, তুমি কেবল উড়েই বেড়াও। এ ঘর থেকেও শ্রেয়সী স্পষ্ট শুনতে পাচ্ছে শাশুড়িমার গলা। অনেক দিন বাদে তাকে এত খুশি দেখালো। ওষুধটা দিতে বেশিক্ষণ দাঁড়ালো না শ্রেয়সী। চাকরি পাবার পর থেকে প্রতি মাসে মাকে ১৫০০ টাকা আর ওষুধটা কিনে দেয়। সামান্য কিছুই, তবু কি অদ্ভুত যে এক শান্তি। প্রথম মাসের মাইনেটা পেয়ে বাবার হাতেই টাকা কটা তুলে দিতে চেয়েছিল শ্রেয়সী। নামমাত্র পেনশন পান, ছেলেও তেমন একটা খোঁজ খবর রাখে না। তবু মেয়ের হাত থেকে টাকা নিতে ভদ্রলোকের ভীষণ আঁতে লেগেছিল। বলেছিলেন ব্যাংকে একটা রেকারিং করে নিতে। শ্রেয়সী ঘাড় নেড়ে মায়ের কাছে চলে এসেছিল। চুপি চুপি বলেছিল, মা, তুমি নেবে টাকা কটা? তোমার তো টুকিটাকি দরকার হয়, নেবে তুমি? কেন যেন শ্রেয়সীর মা স্বামীর মতো গর্ব করে মেয়ের টাকা প্রত্যাখ্যান করেননি। মেয়ের হাত দুটো শুধু জড়িয়ে ধরেছিলেন, মুখে কিছু বলেননি, কিন্তু চোখের কোণ দুটো চিকচিক করে উঠেছিল তার। এই ফিরলে বুঝি বৌমা? পাশের বাড়ির দত্ত কাকিমা ড্রয়িং রুমে বসে আছেন। হ্যাঁ কাকিমা, ভালো আছেন আপনি? এই চলে যাচ্ছে মা। তা তোমার বর ফিরবে কখন? আমি তো সেই কখন থেকে হাঁ করে বসে আছি। ওর তো ফিরতে একটু দেরি হবে আজ। কোনো দরকার ছিল কাকিমা? শ্রেয়সীর গলায় সামান্য কৌতূহল। আর বলো না, মেয়ে আমার শাড়ি আর পাঞ্জাবি পাঠিয়েছে বিবাহ বার্ষিকীতে। এখন তার হুকুম হয়েছে ছবি তুলে তাকে ফোনে পাঠাতে হবে। বলো দেখি, বুড়ো মানুষ, আমরা ওসব পারি? আচ্ছা, আমাকে নম্বরটা দিন, আমি পাঠিয়ে দিচ্ছি ছবি তুলে। দত্তগিন্নি হাঁপ ছেড়ে বাঁচলেন। এই যে কাগজে করে নম্বরটা লিখে এনেছি আমি, আর এই যে শাড়ি আর পাঞ্জাবি। শাড়িগুলি বের করে টেবিলে রাখতে রাখতেই তিনি হঠাৎ শ্রেয়সীর খোঁজ খবর নেবার প্রয়োজন বোধ করলেন যেন। তোমার শাশুড়ি বলছিল কি একটা প্রাইভেট কোম্পানিতে নাকি চাকরি করছো তুমি? হ্যাঁ কাকিমা, রিসেপশনিস্টের কাজ। ও, মানে ওই বসে থাকার কাজ তো? একটু হাসলো শ্রেয়সী। জবাব দেবার আগেই ওদিক থেকে শাশুড়ি ঠাকুরুন বেজার গলায় অনুযোগ করে উঠলেন। কি আর বলবো দিদি, সামান্যই মাইনে, তাও জেদ ধরল বৌমা করবেই চাকরি। জিভ দিয়ে চুকচুক একটা শব্দ করলেন দত্তগিন্নি। এ মা, টাকা কম দেয় মানে তো খাজানার চেয়ে বাজনাই বেশি তাহলে। তারপরই কি ভেবে পরিতুষ্ট মুখ, আমার মামনি ভালো করেছে বাবা, চাকরিটা ছেড়ে বরের সাথে আমেরিকায় চলে গেছে। জামাই অফিস যায় আর মেয়ে ঘর সাজায়, রান্না করে, দিব্যি আছে দুটিতে। বিদেশে গিয়ে দুটিতে দিব্যি থাকাটা বোধহয় তেমন মনঃপূত হলো না শাশুড়ি মায়ের। আমাদের বাবাইকে যদি বাইরে পাঠাও, বৌমা তো আর যেতে পারবে না। 2 বছর হলো বিয়ে হয়েছে, এখনো ছেলেপুলে হলো না। এবার তো একটু ভাবনা চিন্তাও করতে হবে ওদের। শ্রেয়সীর বুকের ভেতরটা ধড়ফড় করতে শুরু করে দিয়েছে। আজকাল সব কথাতেই এই প্রসঙ্গটা টেনে আনছেন মা। কিন্তু শ্রেয়সী তো
এখন মানসিকভাবে প্রস্তুতি না, আরও একটু সময় চাই তার। উজ্জ্বলও এতদিন চাপ দেয়নি, কিন্তু মায়ের জোরাজুরিতে সেও যদি ভাবনা চিন্তা শুরু করে। গলাটা কেমন শুকিয়ে আসছে শ্রেয়সীর। রাতে খাবার পর সিগারেটের একটা শুকটান দিয়ে নিল উজ্জ্বল। আচ্ছা, আমার 2 সেট জামা ইস্ত্রি করে রাখো তো। সামনের সপ্তাহে অফিস থেকে 2 দিন দীঘা যাবার প্ল্যান করা হচ্ছে। নিচের ঠোঁটটা আলতো করে কামড়ে ধরল শ্রেয়সী। সামনের শনিবারে আমারও অফিসে একটা পিকনিক আছে। আজ শোয়া থেকে উঠে বসলো উজ্জ্বল। মাকে বলেছ? ঘাড় নাড়ল শ্রেয়সী। এখনো বলিনি। প্লিজ প্লিজ, তাহলে আর বলো না, নইলে ঠিক যাবার আগেই একটা ক্যাচাল বাঁধবে। চুপ করে থাকতে দেখে শ্রেয়সীর কাঁধে হাত রেখে আরেকটু ঘন হয়ে বসলো উজ্জ্বল। লক্ষ্মী সোনা, একটু বোঝার চেষ্টা করো, দুজনেই বাড়িতে থাকবো না। মায়ের একটু চাপ হয়ে যাবে না বলো? শ্রেয়সী হাতটা সরিয়ে নিয়ে একটু হাসলো শুধু। সত্যি তো, খুব চাপ। রাতে শোবার আগে একবার মুখ ধোয়ার চিরকালের অভ্যাস শ্রেয়সীর। দরজায় ছিটকিনি দিয়ে বাথরুমের দেওয়ালে জোড়া আয়নাটার সামনে এসে দাঁড়ালো সে। ঝাপসা দেখাচ্ছে। শ্রেয়সী একটা আঙুল দিয়ে আলতো করে বোলালো আয়নাটার গায়ে। বুড়ো হয়ে মরতে চলল, এখনও এত লোভ কিসের ওই খচ্চর বুড়োর? শ্রেয়সী সভয়ে 2 পা পিছিয়ে গেল। আয়নার দেওয়ালে অবয়বটা এবার একটু একটু করে ফুটে উঠছে। সেই শ্রেয়সীর দিকে তাকিয়ে চিৎকার করে উঠেছে। কিন্তু এ কার মুখ? এ তো শ্রেয়সী নয়। এ তো সেই চিরকালের মুখচোরা শান্ত মেয়েটা নয়। ভীষণই ভয়ঙ্কর চেহারা তার। চোখগুলো যেন ভাটার মতো জ্বলছে আর নিভছে। ঠোঁট দুটো রক্তের মতো লাল টকটকে। বিভৎস মুখটা ভেঙচি কেটে আবারও বলে উঠল, আর তুইও একটা বিশ্ব ন্যাকা। এরপর থেকে হাঁকতেও যাবি শাশুড়ির পারমিশন নিয়ে, বুঝলি? শ্রেয়সী ঢোক গিলে আমতা আমতা করে। ও তো দীঘা যাচ্ছে, এমনিও যাওয়া হতো না আমার। চোখ দুটো দপ করে জ্বলে উঠল অবয়বের। চিবিয়ে চিবিয়ে বলল, কেন রে? নিজের সগাল্লাত কি বানের জলে ভাসিয়ে দিয়ে এসেছিলিস নাকি? আর কি এমন সুপুত্রর জন্ম দিয়েছেন সেই মহারানী যে ছেলের বেলায় সব ছাড়? ছেলেও তেমনি মিটমিটে শয়তান একটা। ওহ, এত দরদ মায়ের জন্য যখন, বল না, দীঘা গিয়ে ফুর্তি না করে মায়ের আঁচলের তলায় বসে থাকতে। এইসব পিসদের না জামা খুলে উদুম কেলাতে হয়। শ্রেয়সীর স্বর কঠিন হয়ে উঠল। ছি, বাবার কাছে যে শিক্ষা আমি পেয়েছি, এসব ভাবতেও আমার রুচিতে বাধে। ওরকম শিক্ষার কপালে ঝাঁটা। মেয়ের টাকা ছুঁই না আমি। মেয়ে যখন বইয়ের ওষুধ কিনে দিয়ে আসে তখন লজ্জা করে না? আত্মসম্মানে লাগে না? বিশ্রীভাবে খেঁকিয়ে উঠল অবয়বটা। শ্রেয়সী অসহায়ের মতো তাকিয়ে আছে আয়নাটার দিকে। ইচ্ছে করছে ওই প্রতিবিম্বটাকে ধাক্কা মেরে দৌড়ে পালিয়ে যেতে, কিন্তু পা দুটো যেন মাটির সাথে আটকে দিয়েছে কেউ। বৌমা, তোমার কি দেরি হবে বেরোতে? দরজার বাইরে থেকে শাশুড়ির গলা। তাড়াতাড়ি মুখে জলের ঝাপটা দিয়ে চেঁচিয়ে উঠল শ্রেয়সী। এই তো মা, এক্ষুনি আসছি। তোমার শ্বশুর কাল লুচি খাবে বলেছে। তুমি আবার সকালে উঠেই আটা মাখতে বসে যেও না, তাই রাতেই বলে গেলাম। আর খান কতক বেশি করে ভেজো, কাল আবার পূর্ণিমার উপোস আমার। শ্রেয়সী আয়নার দিকে তাকিয়ে ভয়ে ভয়ে জবাব দিল, আচ্ছা মা। অবয়বটা অট্ট হাসিয়ে উঠল আয়নার পেছন থেকে। ওই দত্তর বউ, তোর শাশুড়ি, এরা সব এক গোয়ালের গরু। এদের কাছে নিজের ছেলে মেয়েরা রাজপুত্তুর রাজকন্যা, আর পরের মেয়ে মানে লিমিটেড অ্যাক্সেসওয়ালা বাড়ির গোলাম। যা যা, বসে বসে লুচি ভাজ, কচুর শাক বানা, কম পয়সা কামাস বলে খোঁচা শোন, আর গন্ডা গন্ডা বংশধরের জন্ম দে। পড়তো আমার পাল্লায়। সবকটাকে একদিন এক জায়গায় করে গ্যাসের সিলিন্ডারটা। শ্রেয়সী এক লাফে দরজার সামনে চলে এলো। ছিটকিনিতে চাপ দিয়ে তাড়াতাড়ি খুলে ফেলল দরজাটা। উজ্জ্বল এরই মধ্যে
ভোস করে ঘুমোচ্ছে খাটে। শ্রেয়সী চট করে পেছনে তাকালো একবার। আয়নাটা আবার ঝাপসা হয়ে যাচ্ছে। সব কিছু আবার আগের মতোই শান্ত, কিন্তু শ্রেয়সী নিশ্চিন্ত হতে পারছে না আর। বিশাল একটা ঝড় উঠতে চলেছে। এই অবয়বটা আয়নার আড়ালে গিয়ে লুকিয়ে আছে, শুধু ওত পেতে বসে আছে সুযোগের অপেক্ষায়। তারপর একদিন ওটা ঠিক দাঁত নখ বার করে বেরিয়ে আসবে, ছিন্ন ভিন্ন করে দেবে আশেপাশের সবাইকে। হয়তো শ্রেয়সীর এতদিনের শিক্ষা সংস্কৃতি সব কিছু ধূলিসাৎ হয়ে যাবে সেদিন। মুখচোরা লাজুক মেয়েটা নিজের কাছেই হয়তো অচেনা হয়ে যাবে সেদিন। সেই দিন যেদিন ওই অবয়বটা আয়নাটা ভেঙে বেরিয়ে আসবে নিজের খোলস ছেড়ে আসল মূর্তিতে। আজকের গল্প খোলস, কলমে সংঘমিত্রা মণ্ডল। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।